প্রথমে পেলভিস সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। তো পেলভিসের, এটা তো পেলভিস, তাই তো? পেলভিসের দুটো ভাগ আছে, জানো তো? একটা হচ্ছে ফলস পেলভিস আর হচ্ছে ট্রু পেলভিস। বাউন্ডারিটা কি, কিভাবে? হ্যাঁ, পিউবিক টিউবারকুল, ইস্টিওপিউবিক রামাই, ইলিওপিউবিক এমিনেন্স, তারপরে পেকটিনেট লাইন আর হোয়াইট লাইন, তারপরে anterior border of sacroiliac joint, anterior border of ala of sacrum, sacral promontory, আবার anterior border of ala of sacrum, sacroiliac joint, white line, হ্যাঁ, or pectinate line, iliopubic eminence, এই যে, আচ্ছা এটা হচ্ছে iliopubic ramus, pubic tubercle, pubic crest, এই symphysis pubis। তাহলে হলো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বাউন্ডারি অফ, এটার একটা নাম আছে, এটা পেলভিক ইনলেট, তাই তো? ওটা হচ্ছে নেম অফ দ্য পেলভিক ইনলেট। তার মানে পার্ট অ্যাবভ দ্য পেলভিক ইনলেট, দ্যাট ইজ ফলস পেলভিস, অ্যান্ড পার্ট বিলো দ্যাট ইজ দ্য ট্রু পেলভিস, তাই তো? আচ্ছা, এবার এখানে ছোট্ট করে একটু পেলভিস সম্বন্ধে বলে নিই। কত রকম পেলভিস হয়? কমনেস্ট টাইপটা কি? চারটে টাইপ আছে: গাইনিকয়েড, অ্যানথ্রোপয়েড, অ্যান্ড্রয়েড, প্ল্যাটিপেলয়েড। এর মধ্যে মহিলাদের যেহেতু, সো ফিমেলের ক্ষেত্রে মেয়েদের মতন পেলভিসই হবে আইডিয়াল। তাহলে গাইনিকয়েড ইজ এ কমনেস্ট, মোর দ্যান 50%, ঠিক আছে? তারপরে অ্যানথ্রোপয়েড আর অ্যান্ড্রয়েড কাছাকাছি, একটা 22%, একটা 25%। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে পপুলেশনে অ্যানথ্রোপয়েডটা বেশি, অ্যান্ড্রয়েড কম, কোনো কোনোতে অ্যান্ড্রয়েডটা বেশি, অ্যানথ্রোপয়েড কম। রাফলি হচ্ছে একটা 22% আর 25%। আর বাকি রইল যেটা 3 to 5%, সেটাকে বলা হয় প্ল্যাটিপেলয়েড। আর এই প্ল্যাটিপেলয়েডের একটা প্রচলিত নাম হচ্ছে অলসো কল্ড, কি বলে? ফ্ল্যাট পেলভিস। সো প্ল্যাটিপেলয়েড অলসো কল্ড ফ্ল্যাট পেলভিস। তাহলে মনে থাকবে, গাইনিকয়েড 50% বা জাস্ট অ্যাবাভ 50%, তারপরে অ্যানথ্রোপয়েড আর অ্যান্ড্রয়েড একটা 22 আর একটা 25%, আর বাকি রইল 3 to 5% প্ল্যাটিপেলয়েড অর ফ্ল্যাট পেলভিস, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে আমরা যে পেলভিসটা স্টাডি করলাম, তার মেইন কারণ কি? কারণটা হচ্ছে যে আমাদের যদি মেকানিজম অফ নর্মাল লেবার বুঝতে হয়, তাহলে এই পেলভিক ডায়ামিটারগুলো বা এই পেলভিক যে বিভিন্ন বর্ডার আছে, সাইড ওয়াল আছে, এগুলি সম্বন্ধে আমাদের ভালো জানতে হবে। এবার যদি বেস্ট আউটকাম, যদি কোশ্চেন থাকে এরকম, বেস্ট আউটকাম ফর ভেজাইনাল ডেলিভারি কোন পেলভিসে হবে? হ্যাঁ, কমন সেন্স, গাইনিকয়েড। তাহলে ভগবান গাইনিকয়েডটা তৈরি করেছেন ইন সাচ এ ম্যানার দ্যাট দেয়ার উইল বি স্মুথ ভেজাইনাল ডেলিভারি। তাহলে গাইনিকয়েডটা হচ্ছে বেস্ট ফ্রম অবস্টেট্রিক্যাল অ্যাঙ্গেল। আর ওয়ার্স্ট কোনটাকে বলবো? নো, ওয়ার্স্ট ফ্ল্যাট পেলভিস নয়, ওয়ার্স্ট হচ্ছে অ্যান্ড্রয়েড। কেন? খাতা আছে তোমাদের? কারো খাতা নিয়ে এসছো? অ্যান্ড্রয়েডের আমি ইনলেটটা আঁকছি, অলমোস্ট সার্কুলার। অলমোস্ট সার্কুলারের মানে কি? এপি ইজ ইকাল টু ট্রান্সভার্স, মোর অর লেস, সেই জন্য রাউন্ড। আচ্ছা, অ্যানথ্রোপয়েড, অ্যানথ্রোপয়েড হচ্ছে অ্যান্টেরো পস্টিরিয়রলি ওভাল, এটা, ঠিক আছে? প্ল্যাটিপেলয়েড তার ঠিক উল্টো, ল্যাটারালি ওভাল। আর অ্যান্ড্রয়েড হচ্ছে মোর অর লেস হার্ট শেপেড অর ট্রায়াঙ্গুলার। এবার অ্যান্ড্রয়েড সবচেয়ে খারাপ কেন? এবার পেলভিসটা দেখিয়ে বলছি। ইনলেট থেকে আউটলেট অ্যান্ড্রয়েডে কি হয়, ক্রমশ ডায়ামিটারগুলো ছোট হতে থাকে। ইট বিকামস মোর অর লেস এ কোন শেপেড।
কোন শেপের, তার মানে কি দাঁড়ালো, যত উপর থেকে ভেজানাল ডেলিভারি হতে গেলে একটা জিনিস থাকতেই হবে, সেটা কি, one movement of the fetus will constantly be there for vaginal delivery. What is that? One movement. বাচ্চারা নামছে তো, মাঝখানে ঘুরলো না, এসব অনেক কিছু ব্যাপার, বা হেডের ফ্লেক্স হলো, এসব আছে, কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে ইট মাস্ট ডিসেন্ড অ্যান্ড ডিসেন্ড অ্যান্ড ডিসেন্ড। সো ডিসেন্ট ইজ আ মাস্ট। এইবার ডিসেন্ট এখানে কি হবে দেখো, একদম বড় ডায়ামিটার একদম উপরে ইনলেটে, আর যত নিচে যাচ্ছে ছোট ডায়ামিটার, তাহলে কি হবে, হেডটা আফটার সাম টাইম দ্য হেড উইল বি জ্যামড, আর ফার্দার তো প্রগ্রেস করতে পারবে না, দ্যাটস ওয়াই ইট ইজ দ্য ওয়ার্স্ট। আচ্ছা, এবার প্ল্যাটিপেলয়েডে কি হয়, প্ল্যাটিপেলয়েডে মজা হচ্ছে, এই ইনলেট গেল, ক্যাভিটি আর আউটলেট এগুলো মানে সাইড ওয়াল যদি দেখো, আইদার দে আর প্যারালাল অর দে আর ডাইভারজেন্ট, রাদার নিচে নামলে ওই উপরের ডায়ামিটারগুলোই আছে, অথবা একটু বেড়ে যাবে, কমবে না কিন্তু। সেই জন্য প্ল্যাটিপেলয়েডে সব ধরনের প্রেজেন্টেশনে মেকানিজম নেই, কিন্তু একবার যদি ব্রিমটাকে নেগোশিয়েট করতে পারে হেড, তারপরে যত নিচে যাবে আর কিন্তু কোনো প্রবলেম নেই। আর অ্যানথ্রোপয়েডে কি হবে, অ্যানথ্রোপয়েডে যেহেতু ট্রান্সভার্স ডায়ামিটার ছোট, তাহলে হেডটাকে অ্যাকোমোডেট করতে গেলে আইদার হেডটাকে এরম হতে হবে, অথবা হেডটাকে এরম হতে হবে, তার মানে ইন দ্য হেডটাকে এনগেজ হতে হবে ইন দ্য অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার। বোঝা গেছে? এখানে হেড যেহেতু সাইডে বেশি চওড়া নয়, সাইডে লিটল বিট কন্ট্রাক্টেড, তাহলে হেডের মুভমেন্টে প্রবলেম হবে। হ্যাঁ, কিন্তু অ্যানথ্রোপয়েডে কি হবে, যেহেতু অ্যান্ট্রোপস্টেরিয়র ওভাল, এটা এরকম ভাবে নামবে, ঘুরতে টুরতে পারবে না, স্পেস বেশি নেই, কিন্তু এইভাবে গেলে কি হবে, দুরকম ভাবে ডেলিভারি সম্ভব। একটা হচ্ছে অক্সিপিটো পস্টেরিয়র, সরি অক্সিপিটো অ্যান্টেরিয়র, ডিসেন্ট হলো ডাইরেক্ট, তারপরে কি হলো, হেডটা বেরিয়ে এলো, বা হেড ইজ বর্ন বাই এটা কি হলো, মাথার এক্সটেনশন, হেড ইজ বর্ন বাই এক্সটেনশন। এবার বর্ন কথাটার মানে কি, পার্ট অফ দ্য ফিটাস which comes out of the introitus, এই যে এইটা ইন্ট্রয়েটাস, তাই তো, তাহলে ইন্ট্রয়েটাসের বাইরে যেটা চলে এসছে, পার্ট অফ দ্য ফিটাস, যেমন হেডের এই পার্টটা which has come out of the introitus means the head is born, তাহলে পার্ট অফ দ্য হেড ইজ বর্ন বাই এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে, আর বাকি পার্টটা ফার্দার ডিসেন্ট হচ্ছে, হতে হতে বেরিয়ে যাচ্ছে। তাহলে অ্যানথ্রোপয়েডে আইদার ওটা ডিরেক্ট অক্সিপিটো পস্টেরিয়র নামবে, অথবা অক্সিপিটো অ্যান্টেরিয়র ডিরেক্ট নামবে, ঘুরতে পারছে না, সাইডে জায়গা নেই, তাহলে ডিরেক্ট নামতে হবে। এবার যদি অক্সিপিটো অ্যান্টেরিয়র হয়, এইভাবে নামবে, করতে করতে যখন নেপ অফ দ্য নেক ভিজিবল হলো, আচ্ছা, তখন বাকি পার্টটা আরো ফার্দার এক্সটেনশন করতে করতে বেরিয়ে এলো। কিন্তু অক্সিপিটো অ্যান্টেরিয়র পস্টেরিয়রে কি হবে, এইভাবে হবে না। অক্সিপিটো পস্টেরিয়র দের ইজ ডাইরেক্ট ডিসেন্ট আপ টু দ্য রুট অফ দ্য নোজ, এই যে এটা রুট অফ দ্য নোজ, এই রুট অফ দ্য নোজ পর্যন্ত ডাইরেক্ট ডিসেন্ট হলো। এরপরের যে পার্টটা, এটা মনে রাখতে হবে, আমি বুঝিয়ে বলে দিচ্ছি, পার্ট ইজ বর্ন বাই ফ্লেকশন, দেখো হেডটা ফ্লেক্স করে বেরিয়ে আসছে, আর ফেস পার্টটা ইজ বর্ন বাই এক্সটেনশন। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য হেড ইজ বর্ন বাই ফ্লেকশন, বুঝতে পারছো, এটা ফ্লেকশন মুভমেন্ট, আর তারপরের পার্টটা দ্যাট ইজ দ্য ফেস, মানে রুট অফ দ্য নোজ থেকে এই যে পোর্শনটা, এইটা বর্ন বাই এক্সটেনশন। কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, এইটা তো বলে দিয়েছি, অক্সিপিটো তোমার সরি অ্যানথ্রোপয়েড বলে দিয়েছে, যেটা এই অ্যান্ট্রোপস্টেরিয়র ওভাল দেখালাম, তাই না, বোঝা গেল? তাহলে পার্ট ইজ বর্ন বাই, যখন অক্সিপিটো পস্টেরিয়র হবে, তখন ডাইরেক্ট ডিসেন্ট আপ টু দ্য রুট অফ দ্য নোজ, এইটুকু বলতে হবে, কয়েকটা লাইন বললেই সব ঠিক আছে। দেন পার্ট অফ দ্য হেড ইজ বর্ন বাই ফ্লেকশন, এই যে ফ্লেকশন হয়ে বেরোলো,
and rest of the part that is from the root of the nose to whole of face borne by extension. হয়ে গেল। আর যখন অক্সিপিটো অ্যান্টেরিয়র হচ্ছে তখন হেড ইজ বর্ন বাই এক্সটেনশন, ডাইরেক্ট ডিসেন্ট আপ টু দ্য নেপ অফ দ্য নেক, তারপরে যত এক্সটেন্ড হচ্ছে তত বেরিয়ে আসছে। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার তাহলে ওভারঅল পেলভিস সম্বন্ধে 4টে টাইপ অফ পেলভিস বলে দিলাম, ইনসিডেন্স বলে দিলাম। এবার কয়েকটা এখনকার দিনে তোমাদের পড়াশোনা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে থিওরি পড়ছো সব ঠিক আছে, প্র্যাকটিক্যালের জন্য পড়ছো ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ মাস্ট অল প্রিপেয়ার ফর ইউর পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স, যে সাবজেক্টেই পোস্ট গ্রাজুয়েট করানো হবে। তো সেখানে তো জানোই সব জায়গায় এখন একটাই স্ট্যান্ডার্ড কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ। এমসিকিউগুলো কিন্তু এখন থেকেই একটু একটু করে, ইফ ইউ ওয়ান্ট টু বি having your postgraduate degree or want to pursue it, যেই সাবজেক্টেই করো না কেন এখন থেকেই একটু একটু করে এমসিকিউ কোশ্চেন, কিছু কিছু বেসিক এমসিকিউ কোশ্চেন, ডিফিকাল্ট এমসিকিউ কোশ্চেনও আছে, সেটা এখন পারবে না, আরও মানে নলেজ বাড়বে এই করে তখন বুঝতে পারবে, সেগুলো কালেকশন করতে হবে, জানতে হবে। যেমন ধরো তোমাকে যদি কোশ্চেন করে যে দ্যার ইজ এ কন্ডিশন, লেবারের একটা কন্ডিশন আছে, লেবারের কিছু কিছু কন্ডিশন আছে যেখানে একটা সার্টেন স্টেজে গিয়ে লেবার বিকামস অ্যারেস্টেড, এবং এই অ্যারেস্টগুলোর অনেকগুলো কজ আছে। তার মধ্যে একটা কজ হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল মানে তার মানে যেমন ধরো একটা পেলভিসের নিচের দিকে ডায়ামিটার এমন বাজে যে আর ফার্দার নামতে পারছে না, তাহলে বোঝা গেল কেন মেকানিক্যাল বলছি, তাই না? মানে সাইজ অফ দ্য হেড এমন, আর পেলভিক ডায়ামিটারের কিছু কিছু ডায়ামিটার এত ছোট যে সেটা হেড আর অ্যাকোমোডেট করতে পারছে না, তাহলে অ্যারেস্ট হয়ে যাবে। এইরকম একটা অ্যারেস্ট কন্ডিশন অফ লেবার আছে যাকে আমরা বলি ডিটিএ। ডিটিএ পুরো কথাটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। কি হয় এই ডিটিএতে? ডিটিএতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে লেবার স্টার্ট করেছে, এবার লেবার স্টার্ট করার পর এই ফিটাসের যে মুভমেন্টগুলো হয় সেই মুভমেন্টগুলো আমরা মেকানিজম অফ লেবারে বলি, ফিটাসটা কি করে বেরিয়ে আসছে সেগুলো। এবার এই মুভমেন্টে দেখবে যে মাথাটার বিভিন্ন রকম মুভমেন্ট হয় প্রথমে, তার মাথা নেমে গিয়ে যখন শোল্ডারটা চলে আসে তখন শোল্ডারটার বিভিন্ন রকম মুভমেন্ট হয়, তারপরে সেটাও ডিসেন্ড হলো, তারপর হোল অফ দ্য বডি বর্ন বাই, এটাকে বলি ল্যাটারাল ফ্রিকশন। এই তো বেসিক মেকানিজম অফ লেবার, তাই না? আচ্ছা, এই যে বিভিন্ন মুভমেন্ট হচ্ছে সেখানে একটা সময় এরকম হয় যে হেড ইজ ইন দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য পেলভিস। বোঝা গেল? হেডটা ট্রান্সভার্স ডায়ামিটার আছে, এই যে এটা ট্রান্সভার্স ডায়ামিটার, কিন্তু দেয়ার ইজ অ্যারেস্ট যেহেতু বলছি, নো ফার্দার ডিসেন্ট অ্যান্ড অর রোটেশন, ফার্দার ডিসেন্টও করছে না, রোটেটও করছে না। সো দ্যাট ইজ কল্ড ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। তাহলে ডিটিএ শর্ট নোট আসতে পারে। তাহলে হোয়াট ইজ ডিটিএ? ইট ইজ এ কন্ডিশন in case of the labor where at a certain point of time there is no further descent and or no further rotation of the head, মানে ওই পজিশনে গিয়ে না হেডটা নামতে পারে না হেডেরটা রোটেট করতে পারে, সেই জন্য আমার নাম হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। ট্রান্সভার্স বলছি কারণ এই ট্রান্সভার্স ডায়ামিটার অ্যারেস্ট হচ্ছে, ডিপ বলছি ডিপ ডাউন ইন দ্য পেলভিস, পেলভিস অনেকটা নিচে গিয়ে এটা হচ্ছে, ঠিক আছে? এবার কোশ্চেন থাকতে পারে যে এমসিকিউ বললাম, দ্য কমনেস্ট টাইপ অফ পেলভিস ওয়ার ডিটিএ ইজ ফাউন্ড ইজ, 4টে পেলভিসের নাম দিলাম, প্ল্যাটিপেলয়েড, অ্যানথ্রোপয়েড, অ্যান্ড্রয়েড, গাইনিকয়েড। কি হবে উত্তর? কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? তার মানে কোন পেলভিসে এই ডিটি এর ইনসিডেন্স ম্যাক্সিমাম? ভেরি গুড, অ্যান্ড্রয়েড। কেন? ওই যে দেখিয়ে দিলাম আগে, ট্রাঙ্ক শেপের কোণের মতন, তাই না?
যত নিচে যাচ্ছে তত ডায়ামিটার ছোট হয়ে আসছে, কাজে একটা সার্টেন জায়গায় আর তো নিচে নামতে পারবে না। সো DTA is commonest in Android builds. হ্যাঁ, না অ্যান্ড্রয়েডেই না, মানে ক্যারেক্টারিস্টিক্যালি অ্যান্ড্রয়েডে, অ্যানথ্রোপয়েডে সাধারণত মোটামুটি উপর নিচে ডায়ামিটারগুলো একই রকম হয়, একটু একটু কম হতে পারে, কিন্তু গ্রসলি কম যেটা আর কি একদম পরিষ্কার ক্লিনিক্যালি বোঝা যায় সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। একদম যেটা কোন ছবি এঁকে তোমাদের ছবিটা আঁকলাম তোমাদের মাথায় যাতে গেঁথে যায় আর ভুলবেলা পরীক্ষা হলে, তাহলে ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড। তাহলে ন্যাচারালি ফ্ল্যাটেও কিন্তু ডায়ামিটার কিছু শর্ট আছে। হ্যাঁ, ফ্ল্যাটে সাইড টু সাইড ডায়ামিটারগুলো ঠিকঠাক আছে, গ্যান্ট্রোপোস্টের ছোট, যার জন্য ফ্ল্যাটে কি হয়, যা অসুবিধা হওয়ার ব্রিম ক্রস করে একটু নিচে নেমে আসতে ফ্ল্যাটে কিন্তু আর প্রবলেম হয় না। আর একটা এমসিকিউ বলে দিচ্ছি, এফ ফর এফ মনে রাখবার সুবিধা হবে। ফেস প্রেজেন্টেশন কমনেস্ট টাইপ অফ পেলভিস হচ্ছে ফ্ল্যাট পেলভিস, এফ ফর এফ মনে থাকবে। যদি জিজ্ঞেস করে কোন টাইপ অফ পেলভিসে ফেস প্রেজেন্টেশন কমনেস্ট, আনসার ইজ ফেস। ঠিক আছে, আচ্ছা এবার ডিটিএ সম্বন্ধে আরেকটু জানতে হবে, কারণ ডিটিএ শর্ট নোটও আছে। তাহলে ডিটিএ জিনিসটা কি, প্রথমে ডেফিনিশন বলতে হবে। ইট ইজ এ কন্ডিশন which occurs in labor when the fetus head is advanced into the pelvis deep down and there is full dilatation of the cervix. Full dilatation of cervix মানে সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে অনসেট অফ ডাইলেটেশন বা শো থেকে আপ টু ফুল ডাইলেটেশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ ফুল ডাইলেটেশন থেকে টোটাল ডেলিভারি অফ দ্য ফিটাস। আর থার্ড স্টেজ ডেলিভারি অফ ফিটাস হয়ে গেছে, ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। এই তো তিনটে স্টেজ। There is a stage which is also called the fourth stage of labor. What is that? Fourth stage নাম শুনেছো? Fourth stage এর আরেকটা নামও আছে। It is also called the stage of observation. It is roughly the 1 hour period following the delivery of the fetus and placenta. শুধু ফিটাস ডেলিভার হলে হবে না, ফিটাস প্লাসেন্টা দুই বেরিয়ে গেছে, তারপরেও 1 ঘন্টার সময়। কেন এটাকে আমরা আলাদা করে রিকগনাইজ করছি? রিজন বিহাইন্ড ইজ ভেরি সিম্পল। মেজরিটি অফ দ্য complications of labor occur in the fourth stage of labor, and one dreadful complication in this stage is PPH, postpartum hemorrhage. সেই জন্য এই ফোর্থ স্টেজটাকে হাইলাইট করা হয়। এবার তোমাকে কোশ্চেনটা এক্সামিনার ঘুরিয়ে করতে পারে। তোমাকে এক্সামিনার বলল তুমি লেবার রুমের চার্জে আছো, তোমার লেবার টেবিলে 3-4টে পেশেন্ট মাদার আছে, কারো ডেলিভারি হতে যাচ্ছে, তার মানে অ্যাডভান্স স্টেজ অফ লেবারে, কিন্তু লেবারে নেই, সরি কিন্তু কমপ্লিট হয়নি, কারো আর্লি স্টেজে আছে, একটা মাদার কিছুক্ষণ আগে ডেলিভার্ড, তার ফিটাস ডেলিভার্ড, প্লাসেন্টাও ডেলিভার্ড, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। সিস্টার তোমাকে বলছে ডাক্তারবাবু আমি পেশেন্টটাকে তাহলে ওয়ার্ডে পাঠিয়ে দিই। কি হয়, লেবারের সময় আমরা পেশেন্টটা ওয়ার্ড থেকে এনে লেবারের রুমে ঢুকিয়ে দিই। এবার লেবার টেবার যখন কমপ্লিট হয়ে গেল তখন আমরা কি করি, ওর তো লেবার হয়ে গেছে, তখন আমরা ব্যাক টু ওয়ার্ড। এবার সিস্টাররা সবসময় আন্ডার দ্য গাইডেন্স অফ ডক্টরস কাজ করে, ডাইরেক্টলি তো করে না। তো তোমাকে জিজ্ঞেস করবে যেহেতু ডেলিভারি হয়ে গেছে, প্লাসেন্টা আউট হয়ে গেছে, তাহলে ওয়ার্ডে পাঠিয়ে দিই। তোমার কি উত্তর হবে? হ্যাঁ না না, বলো কেন? তখন সিস্টারকে বলতে হবে সিস্টার, she is now in the fourth stage of labor and unless this fourth stage is complete, তার মানে 1 hour is complete, we will not shift this patient. কারণ তুমি শিফট করে দিলে এবার হয়তো হাফ অ্যান আওয়ার বাদে আবার ওখান থেকে ওয়ার্ড বয় ছুটতে ছুটতে এলো, কি ব্যাপার, একটা পেশেন্ট প্রচন্ড ব্লিড করছে, বেড ভিজে গেছে, হ্যান ত্যান, তার মানে পিপিএইচ স্টার্ট করে গেছে। সেই জন্য ফোর্থ স্টেজ
which is also called the stage of observation. It is roughly the 1 hour following delivery of the fetus and placenta. শুধু fetus কিন্তু না, fetusও বেরিয়ে গেছে, প্লাসেন্টাও বেরিয়ে গেছে, during which the mother should be closely monitored. এবং এই ক্লোজলি মনিটর মানে আছে, মানে তুমি টেবিলে একটা পেশেন্ট ডেলিভারি হয়ে গেছে, ওখানে শুয়ে আছে, আর তুমি লেবার রুমে বসে আছো, তার মানেই কিন্তু অবজারভেশন হচ্ছে না, খালি ইন্সপেক্ট করলে হবে না, তোমাকে 15-20 মিনিট বাদে বাদেই একবার গিয়ে তার পালস, তার বিপি, প্যালর কীরকম আছে এবং ভেজাইনাল অরিফিস আলাদা করে দেখতে হবে যে থ্রু ভেজাইনা সিগনিফিক্যান্ট ব্লিডিং কিছু হচ্ছে কিনা। আর কি দেখতে হবে, আর ইউ প্লেস দ্য লেফট পাম অন দ্য লোয়ার অ্যাবডোমেন। তার মানে লোয়ার অ্যাবডোমেনের হাত দিয়ে এখানে আমি কি দেখতে চাইবো, হ্যাঁ দুটো জিনিস দেখতে চাইবো। প্রথমে ইউট্রাসের সামনে কি আছে, ব্লাডার, তাহলে ব্লাডারটা ফুল না এমটি দেখবো, কারণ এই সময় পেশেন্টের কি হয়, পেরিনিয়াল এরিয়া ছোটোখাটো টিয়ার অ্যাব্রেশন এগুলো হয়, সেই জন্য ইট ইজ ভেরি পেইনফুল। এবং এই পেইনফুলের জন্য, এই পেইনের জন্য একটা মানে ওই ইউরিনারি রিটেনশন হয়, এটার নাম হচ্ছে রিফ্লেক্স ইউরিনারি রিটেনশন। পেরিনিয়াল রিজিয়নে যদি খুব পেইন হয়, বা তুমি ওখানে ছোটোখাটো একটা অপারেশন করেছো, সে ফর এক্সাম্পল তুমি ওর একটা এপিসিওটমি দিয়েছো, রিপেয়ার করেছো, পেইনফুল হবে খুব। তো ওই পেইনফুলের জন্য ইন্টারনাল স্ফিংটার, ইউরেথ্রাল মানে ভিসিক ইউরেথ্রাল, ওখানে তো অ্যানাটমিক্যাল স্ফিংটার থাকে না, একটা স্ফিংটারি মেকানিজম থাকে, ওখানকার মাসেলগুলো স্প্যাজম হবে, তাহলে রিফ্লেক্স ইউরিনারি রিটেনশন হবে। তাহলে আমি প্যালপেট করলেই পারাবডোমেন বুঝতে পারবো যে আমি ব্লাডারটা ফুল আছে, আমি সঙ্গে সঙ্গে একটা ক্যাথিটার দিয়ে, কি ক্যাথিটার দেবো, ব্লাডার রাবার ক্যাথিটার, নো মেটালিক ক্যাথিটার, মনে থাকবে। তাহলে অবস্টেট্রিক্সে অনলি রাবার ক্যাথিটার করে আমি, কারণ কি আমি যদি ব্লাডারটাকে ড্রেইন না করতে পারি বা ব্লাডারটাকে ঠিকঠাক ড্রেইন না করি, তাহলে কিন্তু ব্লাডারটার ডিস্টেনশনের জন্য ইউট্রাস ফার্দার কন্ট্রাকশন হবে না, আর ইউট্রাস কন্ট্রাকশন না হওয়া মানে পিপিএইচ। এবং লিটারালি তোমরা যদি ইমিডিয়েটলি হাফ অ্যান আওয়ার আগে একটা পেশেন্টের ডেলিভারি হচ্ছে বা 1 আওয়ার আগে তার পার অ্যাবডোমেন হাত দাও লোয়ার অ্যাবডোমেনে, দেখবে ইউট্রাসটা না জাস্ট লাইক এ হার্ড বল, ক্রিকেটের যে হার্ড বলটা যেন হার্ড, ঠিক ওরকম হার্ড হয়ে যায়। ওটা হার্ড হওয়া মানেই নো পিপিএইচ। কেন, কারণটা কি, মেজরিটি অফ দ্য ব্লাড ভেসেলস দে পাস থ্রু দ্য ইন্টারলেসিং ফাইবার্স অফ ইউট্রাইন মায়োমেট্রিয়াম। ইউট্রাইন মায়োমেট্রিয়ামের মাসেলগুলো ক্রিস ক্রস বিভিন্ন ডাইরেকশনে আছে, তার মধ্য দিয়ে ভেসেলগুলো গেছে। এবার যখনই এই মায়োমেট্রিয়ামটা কন্ট্রাক্টেড হয়ে যায়, তাহলে এটা স্ফিংটারের মতন কাজ করে, ব্লাড ভেসেলগুলোকে অক্লুড করে দেয়, আর ব্লিডিং হতে পারে না। আর যদি ফ্ল্যাবি হয়, রিল্যাক্স থাকে এরকম, তখন কিন্তু ওটার উপর কোনো কনস্ট্রিক্টিং অ্যাকশন হচ্ছে না, ও ব্লিড করেই যাবে। তাহলে আমরা 4th স্টেজ অফ লেবারে পেশেন্টের কাছে গিয়ে তার পালস, তার ব্লাড প্রেশার, তার প্যালার এবং তার ভেজাইনাল এক্সামিনেশন করে দেখতে হবে যে কোনো অবভিয়াস বা অ্যাক্টিভ ভেজাইনাল ব্লিডিং আছে কিনা। এবং সেটারও একটা নিয়ম আছে। আমরা কি করি, যেই প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেল, তখন আমরা দুরকম করি, গজ পিস থাকে, গজ পিসটা এন্টারটেন আমরা করি না। লুজ গজ পিসের মুশকিলটা হচ্ছে একটা ঢুকে গেল, যদি ওটা সয়েলড হয়ে যায়, লালের মধ্যে তুমি তো বুঝতে পারো ব্লাড ক্লটের মতো আনতাম, তুমি আর ই করবে না। সেজন্য আমরা অনেক সময় কি করি, ওই এরকম বড় বড় ওই মানে ভেজাইনাল ডায়াপার টাইপের তৈরি করা থাকে, সেই ডায়াপারটাকে ফ্লেক্স করে দুটো ভাঁজ করে দিলাম, করে ওটা আস্তে করে ভেজাইনার মধ্যে ঢুকিয়ে দিলাম, তখন তো ভেজাইনা ডিস্টেন্ডেড অ্যান্ড ডায়ালেটেড, কোনো অসুবিধা হয় না। করে একদম ফান্ডাস বর্ড ইউট্রাস পর্যন্ত গেলাম, গিয়ে এবার যতটা পারে ব্লাড এবং ওগুলো সোক করে নিয়ে আস্তে আস্তে ওটা বের করে নিলাম। তো প্রথমবার তো তোমার সোক করলে কিছু ব্লাড লাগবেই, তার মানে অ্যাক্টিভ ব্লিডিং তা তো না। এইবার করার পরে তারপরে আমি দেখে নেব
আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো একটা টর্চ মার, একটা স্পেকুলাম দিয়ে আমি সার্ভিক্সের মুখটা দেখে নেব। কী দেখবো সার্ভিসের মুখটায়? অ্যাক্টিভ ব্লিডিং যদি না থাকে, সার্ভিসের মুখে হয়তো ট্রিকল অফ ব্লাড হতে পারে, তার বেশি কিছু হবে না। অ্যাক্টিভ ব্লিডিং হলে ওই সার্ভিসের মুখ দিয়ে হু করে ব্লাড বেরিয়ে আসছে। তাহলে আমি ওরকম পরিষ্কার করে দিলাম। এইবার পরিষ্কার করে দেওয়ার পর আমি তো এখানে 1 ঘন্টা অবজারভেশন করব, মিনিমাম হাফ অ্যান আওয়ার বাদে একটা, আর 1 ঘন্টা বাদে দুটো এক্সামিনেশন আমাকে করতেই হবে, যে মায়ের কারেন্ট কন্ডিশন কি আছে। এবং তার সঙ্গে অ্যালং উইথ দ্যাট আর কি করব, জেনারেল কন্ডিশন অফ দ্য মাদার, তোর পালস ঠিক আছে কিনা, ট্যাকিকার্ডিয়া আছে কিনা, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, প্যালর ঠিক আছে কিনা, এইগুলো দেখবো। তো এইটাই হচ্ছে তাহলে স্টেজ অফ অবজারভেশন অফ 4th স্টেজ হয়ে গেল। যখন তোমরা ওই মেকানিজম অফ লেবার জিজ্ঞেস করবে, আচ্ছা মেকানিজম অফ লেবার, প্রথম কথা হচ্ছে যে আমরা মেকানিজম অফ নর্মাল লেবারটাই তোমাদের পড়াবো। অ্যাবনর্মালগুলি সাধারণত পোস্ট গ্রাজুয়েট জিজ্ঞেস করে, আন্ডার গ্রাজুয়েট কম জিজ্ঞেস করে। মেকানিজম অফ লেবার যখন জিজ্ঞাসা করবে, মানে তুমি কিভাবে এক্সামিনের কাছে প্রেজেন্টেশনটা করবে বা করছো, তার উপরেও কিন্তু এক্সামিনার মার্কিং করে। তুমি যদি ঠিক পয়েন্ট, স্যালিয়েন্ট পয়েন্টগুলো ঠিকঠাক মতন বলতে পারো, তাহলে সেইটাতেই এক্সামিনার স্যাটিসফাইড হবে। নম্বর আর নিজের মন গড়া কিছু করা যাবে না। এই ক্লাসগুলো নেওয়ার কথা কারণ হচ্ছে ইউ আর বিং গাইডেড বাই আস, তাই না? যে পরীক্ষার সময় কি বলতে হবে, কিভাবে শুরু করতে হবে, এটসেট্রা। এবার মেকানিজম লেবার বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে, ইংরেজিতে বললে আমরা বলি ইন্ট্রোডাকশন। যে কোনো সাবজেক্টের একটা ইন্ট্রোডাকশন থাকে, বাংলায় তার কি ভূমিকা বা ওই ধরনের যা কিছু বলো না কেন আছে একটা। এই ইন্ট্রোডাকশনে কয়েকটা কথা তোমার আগেই বলে নিতে হবে। কি বলে নিতে হবে? লাই লংিটিউডিনাল, তাহলে এটা হচ্ছে লাই লংিটিউডিনাল। লংিটিউডিনাল ছাড়া আর কি কি লাই হতে পারে? ট্রান্সভার্স, ভেরি গুড, ট্রান্সভার্স সব। তাহলে লাই 3 রকম হতে পারে। এবার হাউ ডু ডিফাইন লাই? It is the relationship of the long axis of the fetus with the long axis of the mother বলতে পারো, বা ইউট্রাসও বলতে পারো, বেটার হচ্ছে ইউট্রাস, তাই না? তো মায়ের হচ্ছে লং অ্যাক্সিস ইউট্রাসের এইটা, ফিটাসেরও তাই। তাহলে এটাকে আমরা বলবো লংিটিউডিনাল লাই। ট্রান্সভার্স কি? মাদারের হচ্ছে এইটা, আর ফিটাস তোমার এইভাবে আছে, এইভাবে। তাহলে এটা হয়ে গেল ট্রান্সভার্স। আর অবলিক মানে এরকম। অবলিকের আর একটা নাম হচ্ছে, অবলিকটা সাধারণত স্টেবল হয় না। Oblique also called transverse line. Sorry, also called unstable line. বুঝে গেল? তাহলে লংিটিউডিনাল, অবলিক, ট্রান্সভার্স। তাহলে প্রথম কথা বললাম লাই লংিটিউডিনাল। প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন হ্যাঁ না, সেটা কি বলে, কি কেফালিকের থেকেও আর একটু স্পেসিফিক হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন। মাথা যখন নিচে তখন বলি ভার্টেক্স প্রেজেন্টেশন। আর কি কি প্রেজেন্টেশন আছে? ব্রিজ আছে, শোল্ডার, শোল্ডার মানে এরকম, এই ট্রান্সভার্স লাইনে এই শোল্ডারটা সবচেয়ে নিচে আছে, শোল্ডার প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশন কি? তাহলে প্রেজেন্টেশনের আবার ডেফিনিশন জিজ্ঞেস করে। প্রেজেন্টেশন হচ্ছে দ্যাট পার্ট অফ দ্য ফিটাস which presents at the lower end of the uterus. ফিটাসের সেই পার্টটা যেটা লোয়ার এন্ড অফ দ্য ইউট্রাসে প্রেজেন্ট করে। যেমন এখানে লোয়ার এন্ড অফ দ্য ইউট্রাস মানে এই জায়গাটা, এখানে এই মাথাটা নেমে, মাথাটা যাচ্ছে, তাহলে এটা ভার্টেক্স প্রেজেন্টেশন হচ্ছে। যদি ব্রিজ যায়, এই ব্রিজ যাচ্ছে, তাহলে ব্রিজ প্রেজেন্টেশন, ঠিক আছে। আর যদি ধরো ট্রান্সভার্স হয়, শোল্ডার যাচ্ছে, তাহলে লাই লংিটিউডিনাল, প্রেজেন্টেশন ভার্টেক্স। পজিশনটা কি কমনলি আমরা ধরে নিই, কোনটা পজিশনটাকে কমনলি ধরে নিই? অক্সিপিটো অ্যান্টেরিয়র, অক্সিপিটো অ্যান্টেরিয়র। তাহলে প্রেজেন্টেশন ভার্টেক্স, প্রেজেন্টিং পজিশন হচ্ছে অক্সিপিটো অ্যান্টেরিয়র। অ্যান্ড
প্রথমেই যেটা বলতে হবে, হেড এনগেজেস ইন দ্য অবলিক ডায়ামিটার। যদি তোমার লেফট অক্সিপিটো, ধরো লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র এখানে হবে, এটা লেফট সাইড অফ পেলভিস, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র। প্রেজেন্টিং ডায়ামিটার কি হবে? অপোজিট টু দ্যাট, দ্যাট ইজ এইদিকে রাইট, তাহলে রাইট অবলিক ডায়ামিটারে প্রেজেন্ট করছে। তাহলে অবলিক ডায়ামিটারটা কিন্তু রাইট না লেফট এটা ডিটারমিন হবে কোন, মানে পস্টিরিয়র অ্যাসপেক্ট থেকে। তার মানে যেখানে রাইট পস্টিরিয়র অ্যাসপেক্ট থেকে আসছে অবলিক ডায়ামিটারটা, সেটা হচ্ছে রাইট অবলিক, আবার লেফট থেকে যেটা আসছে লেফট অবলিক। তাহলে প্রেজেন্টেশন হচ্ছে ইন দ্য রাইট অবলিক ডায়ামিটার। বোঝা গেল? আচ্ছা, এইবার ফার্স্ট মুভমেন্ট আমরা কি করি, এই মুভমেন্ট অফ দ্য লেবারটাকে আমরা ভেঙে 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 প্রেজেন্ট করছি, কিন্তু ইন রিয়ালিটি কি হয়, ভেঙে ভেঙে তো না, ও পর 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 পর। যেমন একটা কমন জিনিস দেখো, ইট ইজ সিম্পল মেকানিক্স, যে এই হেডটা যদি পেলভিসের ক্যাভিটি থেকে বাইরে বেরিয়ে আসতে যায়, তাহলে হেডটাকে নিচে তো নামতেই হবে। এবং এই যে ম্যানিপুলেশন, একবার এই দিকে ঘুরছে একবার এই দিকে ঘুরছে, এগুলো কেন? তার কারণ হচ্ছে ইনলেট, ক্যাভিটি অ্যান্ড আউটলেট, এই তিনটে ডাইমেনশন তিন রকম। যেমন ইনলেটে ট্রান্সভার্স আর অ্যান্ট্রোপোস্টিরিয়র মোরলেস ইকুয়াল, ক্যাভিটি তো কাছাকাছি, কিন্তু যেই ইন্ট্রয়েড আছে মানে আউটলেটে চলে গেলে তখন অ্যান্টিরিয়র পোস্টিরিয়রটা অনেক বেশি, তুলনায় ট্রান্সভার্সটা কম। তাহলে কি হচ্ছে, ফিটাসটাকে অটোমেটিক্যালি এক একবার এক এক রকম দিকে ঘুরতে হচ্ছে। এটা যদি ইউনিফর্ম সিলিন্ডার হতো, তাহলে ফিটাসটা মাথায় ওখানে ঢুকলো, স্যাঁ করে বেরিয়ে গেল। তা তো হয় না। কেন হয় না? ওই কারণে যে তিনটে ফেজে তিন রকম ডায়ামিটার আছে, সেটাকে অ্যাকোমোডেট করতে হবে ফিটালেটকে। দ্যাটস ওয়াই যে মুভমেন্টগুলো হচ্ছে, দিস আর অল প্যাসিভ মুভমেন্টস। ফিটাস কিন্তু ওই মুভমেন্টে, ফিটাসের পার্টসগুলো মুভ করছে ঠিকই, কিন্তু ফিটাস কিন্তু অ্যাক্টিভলি এতে পার্টিসিপেট করছে না। অ্যাক্টিভলি পার্টিসিপেট কে করছে? মাদার। আরও স্পেসিফিক্যালি বললে মাদার্স ইউট্রাস, তাই না? মাদার্স ইউট্রাসের যখন বুট কন্ট্রাকশন হচ্ছে, তখনই পরপর এই মুভমেন্টগুলো চলে আসবে, এবং দ্যাট উইল কালমিনেট ইন এ নর্মাল লেবার। এর ফলে নর্মাল লেবার হবে। আর যদি ঠিকঠাক ওইভাবে করতে না পারে, ইট বিকামস অ্যান অ্যাবনর্মাল লেবার। যেমন ডিটিএ, একটা জায়গায় গিয়ে অ্যারেস্ট হয়ে গেল, কেমন? তাহলে প্রথম মুভমেন্ট হচ্ছে এনগেজমেন্ট। ডেফিনিশন, হোয়াট ইজ এনগেজমেন্ট? When the biparietal diameter, that is the transverse diameter, crosses the pelvic beam, এই যে ব্রিমটা আছে ক্রস করলে, তার মানে এই যে বাইপ্যারাটাল ডায়ামিটার দেখো এইটা, এই বাইপ্যারাটাল ডায়ামিটারটা যখনই এই ব্রিমের উপরে আছে, হেড ইজ নট এনগেজড, নিচে আছে হেড ইজ এনগেজড। বাট রিমেম্বার, there is a confusing term, কোনো বইতেও আছে, engaging. There is no term like engaging. Either the head is engaged or not. Engaged means biparietal diameter has crossed the pelvic beam, and non-engaged means biparietal diameter above the pelvic beam, cross করেনি। তাহলে প্রথম মুভমেন্ট হলো এনগেজমেন্ট। তারপরে কি হলো? তারপরে মুভমেন্ট, তারপরে এটা হচ্ছে ডিসেন্ট উইথ কমপ্লিট ফ্লেকশন। ভার্টেক্স প্রেজেন্টেশনে অক্সিপিটো অ্যান্টেরিয়রে যত প্রপার ফ্লেকশন হবে, তত কিন্তু প্রগ্রেস অফ লেবার উইল বি স্মুথ। এবং যেমন ফিটাসের লাইন লংজিটিউড বলছি, অ্যাটিটিউড কথাটা মিস করে গেছি। অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড ইজ ওয়ান অফ ইউনিভার্সাল ফ্লেকশন। আমরা বলি ইউনিভার্সাল ফ্লেকশন। ইউনিভার্সাল ফ্লেকশন কেন? বাচ্চাটার ফিটাসের সব জয়েন্টগুলো ফ্লেক্সড। দেখো মাথাটা ফ্লেক্সড, আচ্ছা, শোল্ডার এলবো ফ্লেক্সড, হিপ জয়েন্ট ফ্লেক্সড, এমনকি নি জয়েন্টও ফ্লেক্সড। সেই জন্য সবকটা যেহেতু ফ্লেক্সড, এটাকে আমরা বলবো ওয়ান অফ
universal flexion. Attitude is one of universal flexion. ঠিক আছে, লাই প্রেজেন্টেশন অ্যাটিটিউড, প্রেজেন্টিং পার্ট হচ্ছে অক্সিপিটো অ্যান্টেরিয়র। আচ্ছা, এবার উইথ গুড ইউট্রাইন কন্ট্রাকশন দ্য হেড ডিসেন্ডস। এবার মনে রাখবে যে এই ডিসেন্ট পার্টটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, তার সঙ্গে কিছু কিছু মুভমেন্ট অ্যাড হচ্ছে। কখনো মাথার অক্সিপিটটা এরকম ঘুরে যাচ্ছে, কখনো হেড নেক অফ দ্য নেক থেকে এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে, লাইক দ্যাট। কিন্তু ডিসেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এবং এই ডিসেন্ট ইজ মেইনলি ডিপেন্ডেন্ট আপন দ্য ইউট্রাইন কন্ট্রাকশন। ইউট্রাইন কন্ট্রাকশন যদি ভালো হয় তাহলে কিন্তু ডিসেন্ট ঠিকঠাক হবে, প্রগ্রেস অফ লেবার উইল বি র্যাপিড। কেমন? তাহলে এনগেজমেন্ট, তারপর নেক্সট হচ্ছে ডিসেন্ট উইথ কমপ্লিট ফ্লেকশন। তার মানে হচ্ছে যখন নামছে প্রথম দিকে হয়তো একটু ইনকমপ্লিট ফ্লেকশন ছিল, যেই নামছে মাথাটা আরো ফ্লেক্সড হয়ে গিয়ে কমপ্লিট ফ্লেকশন হয়ে যাচ্ছে। এবং এই কমপ্লিট ফ্লেকশনটার দরকার আছে। কেন? যখন কমপ্লিট ফ্লেকশন হবে তখনই কিন্তু occiput being the leading part will touch the pelvic floor first, and law of pelvic floor means it will, the part which touches the pelvic floor first will rotate automatically anteriorly. এই যেই টাচ করলো pelvic floor এ ঘুরে anterior হয়ে গেল। এবার এক্সামিনার জিজ্ঞেস করতে কেন ঘুরে গেল? বাইরে থেকে তো কোনো, যখনই একটা মুভমেন্ট হয় তার দেয়ার মাস্ট বি সাম এক্সারসাইজ অফ ফোর্স, ফোর্স ছাড়া তো হয় না, তাহলে ওটা ঘুরে গেল না। কারণ হচ্ছে পেলভিক ফ্লোরটা চিন্তা হবে, এটা পেলভিক ফ্লোর, এটা মিড লাইন, এটা হচ্ছে ধরো লেফট হাফ, এটা রাইট হাফ, দুটো হাফ অফ পেলভিক ফ্লোর আছে, তো মাথায় ঢুকছে। যেই অক্সিপুটটা টাচ করলো পেলভিক ফ্লোরে, দেয়ার ইজ asymmetrical contraction of the pelvic floor and there is gutter shaped pelvic floor. মানে pelvic floorটা স্লোপিং গাটার, উপর থেকে নিচে এমনিতেই একটা স্ল্যান্টিং আছে, সাইড বাই সাইড অ্যাসিমেট্রিক্যাল কন্ট্রাকশন। তার মানে এই হাফে যখন টাচ করলো এটা, তখন এই দিকটা কন্ট্রাক্ট করলো, কিন্তু এই আদার হাফ অফ দ্য পেলভিক ফ্লোর কিন্তু স্টেশনারি। দুটোই যদি একসঙ্গে কন্ট্রাক্ট করে কোনো মুভমেন্ট হবে না, it will be nullified, একদিকে টার একটা নালিফাই, তাই না? তাহলে বলতে হবে তাহলে why there is contraction, rotation of the occiput, because there is asymmetrical contraction of the pelvic floor. বুঝে গেল? এবার ঘুরে গিয়ে কি হলো, ছিল অক্সিপিটো ট্রান্সভার্স বা অক্সিপিটো অ্যান্টেরিয়র, হয়ে গেল ডাইরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র। ঠিক আছে, এইবার উইথ ফার্দার ডিসেন্ট, এবার কি হলো, আরো ডিসেন্ট হলো, তখন নেপ অফ দ্য নেক প্রেজেন্টস, তখন নেপ অফ দ্য নেক দেখা যাবে। অ্যান্ড এইবার এই পয়েন্টটা সব মাথায় রাখতে হবে মুখস্থ করে, যে হেড ইজ বর্ন বাই কমপ্লিট এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন, এই যে হেড ছিল এদিকে, হেড ইজ বর্ন বাই কমপ্লিট এক্সটেনশন। এবার হেড বর্ন হয়ে যাওয়ার পরে কি হবে, রেস্টিটিউশন। there is a term called restitution। তার মানে এই ইউট্রাসটা এরকম ডাইরেক্ট ছিল, তো এবার একটু ঘুরে গেল। এই কেন ঘুরে গেল, তার কারণ হচ্ছে রেস্টিটিউশন ইজ টু কম্পেনসেট দ্য টুইস্ট অফ দ্য শোল্ডার অকারিং ইনসাইড দ্য পেলভিস। তার মানে কি, হেডটা তো বাইরে বেরিয়ে গেছে, ঘুরতে পারছে, শোল্ডার তো ঘুরতে পারছে না, কারণ ক্লোজ স্পেসের মধ্যে আছে। কিন্তু এবার শোল্ডার যখন ঘুরে পারছে না, সেটাকে কম্পেনসেট করার জন্য হেডটা একটু স্লাইটলি রোটেট করছে, আরো খানিকটা রোটেশন হবে, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল রোটেশন। এই এক্সটার্নাল রোটেশন ডিনোটস দ্য অ্যান্টেরিয়র রোটেশন অফ দ্য শোল্ডার। শোল্ডার যখন আবার ঘুরে অ্যান্টেরিয়রলি গেল, তার করেসপন্ডিং হেডটাও ঘুরতে হবে, কারণ একই ট্রাঙ্কের বডি তো এটা, এখানে জ্যামড ওয়েতে ভিতরে ছিল ক্লোজ স্পেসে, তাই ঘুরতে পারেনি। তাহলে রেস্টিটিউশনের পর এক্সটার্নাল রোটেশন, এবং এক্সটার্নাল রোটেশনটা মনে রাখবে কি করে ইজিলি, সো দ্যাট মনে রাখবে যে দ্য বেবিজ ফেস লুকিং অ্যাট দ্য অপোজিট থাই অফ দ্য মাদার।
তাহলে এটা লেফট সাইডে ছিল, লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র। তাহলে বেবি ফেস ফেসিং দা, তার ঠিক অপোজিট মানে রাইট থাই অফ দ্য মাদার, এইটা রাইট থাই বেবি, তাই না? তোমাকে যখন পেলভিসটা ধরে বলবে, তুমি তোমার নিজের ওরিয়েন্টেশনটা পেলভিসটা ধরতে হবে। তার মানে তোমার রাইট সাইড মানে মাদারের বা তার পেলভিসের রাইট সাইড, তোমার লেফট সাইড মানে মাদারের, এইভাবে ধরবে। এবার অ্যানাটমিক্যাল দিয়েই তো বলবে যে শো মি দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য পেলভিস। অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে পরে anterior superior iliac spine and the pubic tubercle, this should be, এগুলো তোমার অ্যানাটমিতে সবাইকে পড়ানো হয়েছে, সেম ভার্টিক্যাল প্লেন। তার মানে এই দেখো, এটা ভার্টিক্যাল প্লেন, এমন ভার্টিক্যাল প্লেন যেখানে দুটোই কিন্তু টাচ করছে। এবার দুটোকে টাচ করাতে গেলে অটোমেটিক্যালি একটু টিল্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? টিল্ট যদি না করো, এ দেখো নিচেরটা টাচ করেছে, উপরটা করেনি, বোঝা গেল? তাহলে anterior superior iliac spine and the pubic tubercle must be in the same vertical plane. That is number one. Acetabular fossa directly vertically downwards. ঠিক আছে? So that is the anatomical position of the pelvis. আর একটা পয়েন্টও বলা হয় যে pelvic brim makes an angle of 45 degrees with the horizon. ঠিক আছে? এই তিনটে পয়েন্ট স্যাটিসফাই করতে হবে, তাহলে অ্যানাটমিক্যাল পজিশন হয়ে গেল, বোঝা গেল? তাহলে এবার কি হলো, যখন হেড বেরিয়ে গেল, এবার দেখো শোল্ডারের আবার মুভমেন্ট শুরু হয়ে গেল। শোল্ডারটা টাচ করলো পেলভিক ফ্লোর, ল অফ পেলভিক ফ্লোর, অটোমেটিক্যালি আচ্ছা রোটেশন কতটা হবে? আমরা সাধারণত 1/8 তবে সার্কেল বলি, ডিগ্রিজ 45 ডিগ্রি, 1/8 তবে সার্কেল কত? 1/8 তবে সার্কেল 45 ডিগ্রিজ বোধ হয়। সার্কেল হচ্ছে 360 ডিগ্রিজ, তোকে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 45 তো হবে কি? তাই তো আমরা ওই ডিগ্রিতে বলি না, আমরা সার্কেলে বলি 1/8 তবে সার্কেল। তাহলে হেডের মতন শোল্ডারও রোটেটস থ্রু 1/8 তবে সার্কেল। এইবার 1/8 তবে সার্কেল করলে কি হবে? সো দ্যাট যখন 1/8 রোটেট করলো, তখন অ্যান্টেরিয়ার শোল্ডার অ্যান্ড পোস্টেরিয়র শোল্ডার ইন দ্য অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার, এই রোটেট করলেই অ্যান্টেরিয়র শোল্ডার পোস্টেরিয়র শোল্ডার অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারে চলে আসবে, বুঝা গেল? এইবার দেখো কোনটা আগে বেরোচ্ছে, posterior shoulder is born first, কারণ anterior shoulder then hinges against the pubic arch, তাহলে posterior shoulder is born first followed by, আর উল্টো দিকে আবার that of anterior shoulder, এই দিকে যখন নামলো নেকটা হেডটা, তখন anterior shoulder is born হলো, and the whole body is delivered by, এটা হচ্ছে lateral flexion, বুঝা গেল? তার আগে যেটা বললাম তোমাকে, ইন্ট্রোডাকশনটা বলে নিতে হবে। ইন্ট্রোডাকশনটা কি বলেছিলাম? লাই লংজিটিউডিনাল, অ্যাটিটিউড ওয়ান অফ ইউনিভার্সাল ফ্লেকশন, প্রেজেন্টেশন ভার্টেক্স, প্রেজেন্টিং পজিশন লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, অ্যান্ড দ্য হেড এনগেজেস ইন দ্য রাইট অবলিক। আমি যেহেতু লেফট পজিশন দেখাচ্ছি, তার অপোজিট ডিরেকশনে হবে, তাই না? The presentation is in the right oblique diameter of the pelvis. তারপরে কি হবে? ফার্স্ট পয়েন্টটা কি হবে? উইথ গুড ইউট্রাইন কন্ট্রাকশন, কন্ট্রাকশনটা সবসময় হয়ে যাবে, সেজন্য এটা বলতে হবে উইথ গুড ইউট্রাইন কন্ট্রাকশন দেয়ার ইজ এ ডিসেন্ট, এবং এইখানেই এক কথায় বলে দিতে হবে, ডিসেন্ট ইজ এ কন্টিনিউয়াস পার্ট অফ দ্য মেকানিজম অফ লেবার। ডিসেন্টটা হতেই থাকবে। তাহলে প্রথম ডিসেন্ট হয়ে প্রথমে কি হবে? First, engagement. Then what is engagement? Maximum transverse diameter. এখানে বাইপ্যারাইটাল, যদি তোমার এটা ব্রিচ হতো, বাইট্রোক্যান্টারিক হতো, তাই না? তাহলে ম্যাক্সিমাম, when the maximum transverse diameter crosses the pelvic brim, engagement occurs. হয়ে গেল। তারপরে
প্রথমটা হলো এনগেজমেন্ট, তারপরে বলতে হবে ডিসেন্ট উইথ কমপ্লিট ফ্লেকশন। ফ্লেকশন তো আগেও ছিল, ডিসেন্ট উইথ কমপ্লিট ফ্লেকশন, ঠিক আছে। সো দ্যাট এবার এই ডিসেন্ট উইথ কমপ্লিট ফ্লেকশন যখন হয়ে গেল তখন রেজাল্টটা কি হলো, occiput touches the pelvic floor first. Occiput touches the pelvic floor first, and as a rule of pelvic floor, বা সেটা নাও বলতে পারো, with the result occiput rotates through 1/8 of a circle. আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা যদি আমার অক্সিপুট হয়, এটা হচ্ছে সিসিপুট, তাহলে ওয়েল ফ্লেক্স মানে এইরকম হবে। তার মানে অক্সিপুটটা থাকবে নিচে, সিনসিপুট উপরে, এটাকে বলে ওয়েল ফ্লেক্সড। আর ডিফ্লেক্স বলে একটা কন্ডিশন আছে, অক্সিপুট আর সিনসিপুট একই লেভেলে। আর এক্সটেন্ডেড বলে একটা কন্ডিশন আছে, তাহলে সিনসিপুট নিচে, অক্সিপুট উপরে। এইভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। যখন ওয়েল ফ্লেক্সড তখন অক্সিপুট নিচে, সিনসিপুট উপরে, এইটা হচ্ছে সিনসিপুট, এটা হচ্ছে অক্সিপুট। তাহলে একেবারে ওয়েল ফ্লেক্সড আছে, তাও অক্সিপুট নিচে, সিনসিপুট উপরে। ডিফ্লেক্স মানে দুটোই সমান সমান, সেম লেভেল। সেই জন্য ডিফ্লেক্স কন্ডিশনকে আরেকটু ডিসক্রাইব করে বলা হয়, ইট ইজ এ কন্ডিশন বিটুইন ফুল কমপ্লিট ফ্লেকশন অ্যান্ড ফুল এক্সটেনশন। ফুল ফ্লেকশন এইটা, ফুল এক্সটেনশন এইটা, এই দুটোর মাঝামাঝি পজিশন, যেখানে অক্সিপুট আর সিনসিপুট দে লাই অ্যাট দ্য সেম লেভেল। বোঝা গেল? তাহলে গুড ইউট্রাইন কন্ট্রাকশন যখন হলো, দের ইজ কমপ্লিশন অফ ফ্লেকশন। যত ফ্লেকশন কমপ্লিট হবে তত অক্সিপুটটা will be the leading part, touching the pelvic floor first, rotate through 1/8 of a circle. তার মানে এই ছিল, এখানে এইভাবে ছিল, ঘুরে গিয়ে এই হলো, rotates through 1/8 circle. Further descent হলো, head is borne by extension, head is borne by extension. তারপর হচ্ছে restitution, to undo the restitution কেন হয় এইটুকু মনে রাখলেই হবে, যদি মানে নাও পড়তে পারো, to undo the twisting occurring at the neck, undo the twisting occurring at the neck. তারপরে কি হচ্ছে, এক্সটার্নাল রোটেশন, আনাদার 180 ডিগ্রি। এটা কেন হলো, ডিউ টু ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার হলো। এবার ইন্টারনাল শোল্ডারের জন্য বিস্যাক্রোমিয়াল বা অ্যান্ট্রোপোস্টিয়ার শোল্ডার ইন দ্য অ্যান্ট্রোপোস্টিয়ার লাইন অফ দ্য পেলভিস চলে এলো। এইবার হেড তো বেরিয়ে গেছে, নেকও বেরিয়ে গেল। এইবার দ্য বডি অফ দ্য ট্রাঙ্ক ইজ borne by lateral flexion. lateral flexion তো জানো, এই যে lateral flexion মানে বেরিয়ে গেছে। এবার lateral flexion মানে এই বডিটা এরকম ভাবে, এইভাবে, ঠিক আছে। তাহলে মেকানিজম অফ নর্মাল লেবার হয়ে গেল। বলো আর কি কি আছে, বুঝতে পারোনি বা কিছু, এনি কনফিউশন? কমপ্লিট ফ্লেকশন মানে প্রথমে তো হেডটা বাইপাস ডায়ামিটার, ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার, পেলভিক ব্রিম ক্রস করলো, মানে এনগেজমেন্ট হলো। এবার যত ডিসেন্ট, কন্টিনিউয়াস প্রসেস, ডিসেন্ট হচ্ছে, যত ডিসেন্ট হবে তত কমপ্লিট ফ্লেকশন হবে। কমপ্লিট ফ্লেকশন মানে যখন ঢুকেছে তখন দেখো এইভাবে ছিল, যখন ডিসেন্ট হচ্ছে আর কমপ্লিট ফ্লেকশন হচ্ছে, মানে এইটা ছিল তো পুরো ফ্লেকশন ছিল না, ইনকমপ্লিট, এই পুরো ফ্লেকশন। যখন দ্য চিন টাচেস দ্য চেস্ট ওয়াল, কমপ্লিট ফ্লেকশন হয়ে গেল। বুঝলেন? আর কমপ্লিট ফ্লেকশন যখনই হবে অটোমেটিক্যালি অক্সিপুট তখন হয়ে যাবে লিডিং পার্ট। আবার অক্সিপুট যখন লিডিং পার্ট হবে ওইটাই টাচ করবে দ্য পেলভিক ফ্লোর ফার্স্ট। আবার যে কোনো ফিটাসের পার্ট পেলভিক ফ্লোরকে যখন ফার্স্ট টাচ করবে সে রোটেট করবে। এখানে তাহলে অক্সিপুট রোটেট করবে, কতটা রোটেট করবে, থ্রু 1/8 of a সার্কেল এরকম। তারপরে হেডটা নামতে নামতে যখন একদম বাইরে বেরিয়ে আসার মতন অবস্থা আছে, অ্যাকচুয়াল ডেলিভারি অফ দ্য হেড ইজ, এই কথাটা বারবার মনে রাখবে, এমসিকিউ তো কোশ্চেন থাকে, হেড ইজ বর্ন বাই ফ্লেকশন এক্সটেনশন। আনসার ইজ ইন দ্য ফোর কামিং হেড। ব্রিজে কিন্তু আবার অন্যরকম মেকানিজম, ব্রিজটা আজকে পড়াচ্ছি না, যদি আমায় বলে যে ব্রিজটা পড়িয়ে দেবো পরে, তাহলে হেড ইজ বর্ন বাই এক্সটেনশন। এবং সত্যি তাই করতে হয়। তোমরা যখন লেবার ডেলিভারি করবে, স্টেপ যদি না জানো তাহলে মুশকিল। লেবার ডেলিভারি স্টেপটা কি,
তুমি দাঁড়িয়ে আছো, বেবিটা ইন দ্য প্রসেস অফ ডেলিভারি, ফিটাসটা পরপর বেরিয়ে আসছে, তোমাকে কি করতে হবে, তুমি খালি প্রথমে অবজার্ভ করতে হবে। তুমি যেই দেখলে যে মাথার মানে স্ক্যাল্পের হেয়ার ফেয়ারগুলো দেখা যাচ্ছে, তখনই বুঝে গেলে, আর ওর পজিশন দেখেই তোমার মনে হবে যে বেবির অক্সিপুটটা অ্যান্টেরিয়ার, মুখটা পোস্টেরিয়ার, এইটা হচ্ছে নর্মাল পজিশন। কিন্তু এইটা হয়ে গেল উল্টো, অক্সিপুটো পস্টেরিয়ার হয়ে গেল, এটা কিন্তু নর্মাল পস্টেরিয়ার নয়। ঠিক আছে, এবার যখনই তুমি দেখলে যে এরকম নেপ অফ দ্য নেক প্রায় দেখা যাচ্ছে, তখনই তোমাকে কি করতে হবে, দুটো জিনিস করতে হবে। এই নেপ অফ দ্য নেকের পরেই তো নেক, নেকটা ডেলিভারির আগেই তোমার নেকের এখানে আঙুল দিয়ে একটু প্যালপেট করে দেখে নিতে হবে, কারণ অনেক সময় নেপ অফ দ্য নেকে এরকম কর্ড জড়িয়ে থাকে। ঠিক আছে, এবার তুমি যদি টানো, আম্বিলিকাল কর্ডটা হচ্ছে লাইফ লাইন অফ দ্য ফিটাস। কেন? both the umbilical vessels, artery and vein, runs through the umbilical cord. ওখানে একটু প্রেশার পড়া মানে ওর রেসপিরেশন বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব, যদি দেখি এরকম ভাবে কর্ড রাউন্ড দ্য নেক আছে, ইনসিডেন্স কত কর্ড রাউন্ড দ্য নেক? ভেরি কমন। এনি আইডিয়া কর্ড রাউন্ড দ্য নেক কত পার্সেন্ট? আন্দাজে বলো কত পার্সেন্ট হতে পারে? আন্দাজেই বলো না, ভেরি গুড, 30%। 30%, so 1 in 3, so quite common। হ্যাঁ, বা সাহেবরা যেন বলে নট আনকমন, এটাও বলতে পারো। তো সেজন্য তুমি যদি না জানো, তুমি তো প্রিপেয়ারই থাকবে না। আর ও কি করবে, ও তো বাচ্চাটা যেন ওয়েট করবে না, মাদার ইজ পুশিং ডাউন। পুশিং ডাউন মানে কি? মাদার ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়াচ্ছে, মানে মাদার ইজ ডুইং এ ভ্যালসালভা। ভ্যালসালভা করার উদ্দেশ্যটা কি? ইনডাইরেক্টলি ইট ইন্ডিউসেস মোর ইউট্রাইন কন্ট্রাকশন। যখনই মা ভ্যালসালভা করছে, ইনডাইরেক্টলি দ্য মাদার ইজ ইন্ডিউসিং মোর ভিগোরাস ইউট্রাইন কন্ট্রাকশন। এবার তুমি যদি আগের থেকে প্রিপেয়ার না থাকো, হট করে দেখবো বাবা কর্ডটাকে কিন্তু পুরো টেনে ছিঁড়ে বেরিয়ে এসছে, এরকম হয়, বাচ্চাটা মারা যাবে। তাহলে তুমি প্রথমেই নেপোদনেকে এখানে প্যালপেট করে দেখে নিলে কর্ড আছে কিনা। যখনই যদি কর্ড দেখো, দুটো ব্যাপারে এই কর্ডটাকে ওভারকাম করা যায়। একটা হচ্ছে স্লিপিং দ্য কর্ড ওভার দ্য হেড। স্লিপিং দ্য কর্ড ইজ রিস্কি, কারণ কতটা তুমি স্ট্রেচ করতে পারবে জানো না, স্টিচিং এর ব্যাপারটা নেই। বেটার অপশন হচ্ছে দুদিকে দুটো আর্টিফিশিয়াল দিয়ে ক্ল্যাম্প করে দিলে, কেটে দাও, হয়ে গেল। দুটো ক্ল্যাম্প কেন? আমার তো দুই সাইডেই লাইভ সার্কুলেশন আছে। আম্বিলিকাল কর্ডের এই সাইডেও লাইভ সার্কুলেশন টু দ্য ফিটাস, আর ওইদিকে লাইভ সার্কুলেশন টু দ্য প্লাসেন্টা। কাজে আমি যদি দুদিকে ক্ল্যাম্প না করি, তাহলে হু করে ব্লিড করে যাবে। তাহলে আমি কি করব, ওই স্লিপ করার মতন লুপ আমি যদি না পাই, যদি লুজ বললাম মনে হয় আমি লিপ মানে এই স্লিপ করাতে পারবো, তাহলে আমি করতে পারি। আদারওয়াইজ বেটার অপশন হচ্ছে দুটো কর্ড ক্ল্যাম্প দিয়ে, ককাস বা ধরনের দুটো আর্টিফিশিয়াল দিয়ে ক্ল্যাম্প করে কেটে দাও, তো খুলে গেল। এইবার তুমি রেস্ট অফ দ্য ডেলিভারি প্রসেস করবে। রেস্ট অফ দ্য ডেলিভারি প্রসেস কীভাবে করবে? তখন তোমার হাতটা হবে এরকম, এই হাতটা এরকম। আচ্ছা, তার আগে প্রথম স্টেপটা দেখাচ্ছি। এই যে হেড ইজ বর্ন বাই এক্সটেনশন বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, এই হোল প্রসেসটা 100% তো অ্যাক্টিভ হয় না, কিছুটা প্যাসিভও হয়। যে অবস্টেট্রিশিয়ান, তার রোলটা খানিকটা প্যাসিভ, অ্যাক্টিভ নয়। হ্যাঁ, তার রোলটা খানিকটা প্যাসিভ। তো সে কি করবে, ওর এমনিতেই এর এক্সটেনশন হতো। আমি কি করব, যদি আমি অবস্টেট্রিশিয়ান হই আর ডেলিভারির প্রসেসে, 4টে ফিঙ্গার সামনে আর থাম পিছনে দিয়ে এই আমি করে দিলাম এক্সটেনশন, ওটা অটোমেটিক্যালি হতো। কিন্তু এটা আমি যখন গাইড করে করলাম, আরও কনসিস্টেন্টলি হতো। এই হেড ইজ বর্ন বাই এক্সটেনশন। এনি কনফিউশন? না, যদি কোনো ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন, কোনো অসুবিধা নেই, বলো তোমার কি। তো সামনে দিয়েই তো, সামনে মানে কি, এই তো সিম্পাইসিভ মাদার, এইটাই সামনে, মাথাটা এই পর্যন্ত নেপ অফ দ্য নেক পর্যন্ত এসছে, কিন্তু পুরো হেড বর্ন হতে গেলে হেড ইজ টু বি বর্ন বাই এক্সটেনশন। অন্য কোনো পজিশনে যদি হেড বেরোতে চায়, তাহলে পেরিনিয়াল টিয়ার হবে, বড় ডায়ামিটার দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করলে পেরিনিয়াল স্ট্রেচিং হয়ে টিয়ার হয়ে যাবে। তাহলে এইটাকে আমি
এক্সপেডাইট করব। কিভাবে এক্সপেডাইট করব? এই যে চারটে ফিঙ্গার্স আর এই থাম, এইটা তো হেডের এক্সটেনশনই তো করে দিলাম, এটা তো এক্সটেনশন হলো, দেখে বুঝতে পারছো না? তাহলে হয়ে গেল। এইবার সঙ্গে সঙ্গে আমি এখানে নেক প্যালপেট করে দেখে নিলাম যে কোনো আম্বিলিক্যাল কর্ড ফর্ড আছে কিনা, না থাকলে অলরাইট, থাকলে পরে ওখানে দুটো ক্ল্যাম্প দিয়ে দিলাম। তারপরে এবার এইটা যখন হয়ে গেল, তারপরে তো ল্যাটারাল রোটেশন হচ্ছে। এবার যখন অ্যান্টিরিয়র শোল্ডার আর পস্টেরিয়র শোল্ডার অ্যান্টেরোপস্টেরিয়র ডায়ামিটার আসলো, ইন দ্যাট কেস এই পার্টটা যখন কন্ডাক্ট করব, তখন আমার আইডিয়ালি হচ্ছে এইখানে টেম্পোরারি দিনে একটা হাত, এখানে টেম্পোরারি একটা হাত করে আমি এইটা একটু সাপোর্ট দাও, ধরো একজন, এটা ধরো ফিক্স করে, তাহলে এইখানে একটা, এখানে একটা, হেড বেরিয়ে গেছে, নেক থেকে ও দেখে নিয়েছি। এবার বাকি পার্টটা এই আমি এই ল্যাটারাল ফ্লেকশনটাকেও আমি এক্সপেডাইট করলাম মাইসেলফ। ওটা অ্যাক্টিভলি পুরোটা হলো না, কিছুটা আমাকে যার জন্য যে মানে obstetrician, সে ইনডাইরেক্টলি হেল্পস দ্য মাদার টু প্রপারলি ডেলিভার দ্য কেস। হয়ে গেল।